15 তারিখে, হ্যাঁ, পয়লা বৈশাখের দিনকে নেতাইদার ওয়ার্ডেও স্ট্রিট কর্নার ছিল, সভা ছিল, পথসভা। সেখানে আমি আমার বক্তব্য রেখেছি এবং আজকে আমাদের 19, 20, 21-এর যৌথ মিটিং, সেন্ট্রাল মিটিং, যেখানে আমরা অত্যন্ত সুবক্তা আমাদের দলের অফিসিয়াল স্পোক্স পার্সন রিজু দত্ত, তাকে পেয়েছি। আমি প্রথমেই রিজুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। ও ভীষণ ভালো, মানে কি বলবো, একজন ভালো বন্ধু হিসেবে যেটা বলে, যাকে বোঝায়, ও হচ্ছে সেটা আমার জন্য। কারণ আমাদের এমনি সময় যখন সব ঠিক থাকে তখন কিন্তু আমাদের বেশি কথা হয় না, তখন আমাদের বেশি দেখা হয় না। কিন্তু যখনই আমি কোনো লড়াইয়ের ময়দানে থাকি তখন রিজু কিন্তু নিজে থেকে আমাকে ফোন করে এবং নিজে থেকে আমার পাশে এসে দাঁড়ায়। তাই আমি আবারও চাইবো যে দলের পাশে, দলের সাথে এইভাবে হাতে হাত মিলিয়ে লড়াই করার জন্য রিজু দত্তর জন্য একটা জোরে হাততালি সবাই। আমার বিশেষ কিছু বলার নেই, আমি এটুকুই বলবো, আবারও বলছি যে আমি মাত্র 1.5 বছর সময় পেয়েছি বিধায়ক হিসেবে, একটা ফুল টার্মও পাইনি। বিধায়কের মেয়াদ, সাংসদের মেয়াদ 5 বছরের হয়, আমি মাত্র 1.5 বছর সময় পেয়েছি। আমি মিথ্যে কথা বলে ভোট চাইবো না, আমি বিজেপি দলটা করি না, আমি তৃণমূল কংগ্রেস করি। মাথা উঁচু করে আমি দলটা করেছি, যতদিন দলটা করব মাথা উঁচু করে করব, যতদিন মানুষের কাজ করব মাথা উঁচু করে করব। আমি মানুষের কাছেও যখন যাচ্ছি আমি এটাই তাদের বারংবার বলছি যে আমি হয়তো সবটা করতে পারিনি, আমি 1.5 বছরে যতটা একজন জনপ্রতিনিধির পক্ষে প্রয়োজন, মানে সম্ভব ছিল, আমি সেইটুকুটা করতে পেরেছি। এবং আগামী 5 বছরে আপনারা আমাকে আশীর্বাদ করলে যে সমস্ত অসম্পূর্ণ কাজগুলো আমার আছে, আমি সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করব। আমি এটুকুই বলবো যে হ্যাঁ, আমি বিশেষ কিছু হয়তো করতে পারিনি। আমি 1.5 বছরে 7.5 কোটি টাকার রাস্তা করেছি সারা বরানগর জুড়ে। এই বিধান পার্কের বিশাল রাস্তা, আপনারা জানেন এই সাউথ বরানগরের অনেক বড় বড় লম্বা লম্বা স্ট্রেচের রাস্তা অসম্ভব খারাপ অবস্থায় ছিল। যখন আমি 2024-এ উপনির্বাচনে প্রার্থী হয়ে এলাম, দল যখন আমাকে দায়িত্ব দিল, আমি যখন পায়ে পায়ে হেঁটে হেঁটে প্রচার করতাম, আমার নিজেরই খারাপ লাগতো দেখে রাস্তাগুলোর অবস্থা। তো আমার এটা প্রধান লক্ষ্য ছিল যে বিধায়ক হয়ে আসার পরেই আমি এই রাস্তাগুলো সারাবো। আমি জানি না যে 13 বছরের এর আগের যিনি বিধায়ক ছিলেন তিনি কেন এই রাস্তাগুলো আগে করেননি, ওনার করা উচিত ছিল। এই 1.5 বছরে আমি 7.5 কোটি টাকার সারা বরানগর জুড়ে রাস্তা করেছি, আমি সিসিটিভি ক্যামেরা করেছি, আমি অ্যাম্বুলেন্স দিয়েছি, আমি সববাহী গাড়ি দিয়েছি, আমি পার্ক সংস্করণ করেছি, যেখানে ফুটবল প্রশিক্ষণ হবে বাচ্চাদের জন্য নতুনভাবে, মানে মেক্সিকান গ্রাস বসিয়ে উন্নত মানের একটা প্রশিক্ষণ কেন্দ্র, বা মেয়েদের জন্য, ছেলেদের জন্য সেখানে সেলফ ডিফেন্সের ক্লাসেস হবে। আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমার বিধায়ক তহবিল থেকে টাকা দিয়েছি, কলেজ হোক বা স্কুল হোক আমি দিয়েছি। আমি মহিলাদের জন্য স্নানাগার করে দিয়েছি কলোনি এরিয়াগুলোতে, মহিলাদের জন্য বাথরুম করে দিয়েছি কলোনি এরিয়াগুলোর জন্য। আমি ডানলপ ফুটব্রিজ, যেটা একটা ডানলপ একটা জনবহুল এলাকা, যেখানে প্রচুর, মানে গেটওয়ে টু বেঙ্গল বলা হয়, বাইরের স্টেট থেকে, বাইরের রাজ্য থেকে সেখানে লরি, বাস, মানে বড় বড় চাকার গাড়ি সমস্ত ঢোকে। সেখানে অফিসের সময় এত ভিড় থাকে, এত জ্যাম থাকে, মানুষের তাড়াহুড়োর মধ্যে অখেয়ালে রাস্তা পারাপার হতে গিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বহু টাইম আমি দেখেছি। তো সেই জন্য আমি প্রথম বিধায়ক হয়ে এসে বিধানসভায় এই প্রস্তাবটা রেখেছিলাম যে ডানলপে একটা ফুটব্রিজ করে দেওয়া হোক, যেখানে মানুষে এপার থেকে ওপার যেতে পারবে নিরাপদভাবে। আমি এইটুকুটা কাজ আমি করতে পেরেছি। আমি তরুস্তুতি করেছি, তরুস্তুতি বলে একটা ক্যাম্পেইন, যেখানে গ্রিন বরানগর, ক্লিন বরানগর, সব জায়গায় যাতে গাছের চারা আমি সবাইকে দিয়েছি, যাতে তারা সেই গাছগুলো লাগাতে পারে, আমরা সবুজে ভরিয়ে তুলতে পারি আমাদের পরিবেশটাকে। এছাড়া আমি পজিটিভ বরানগর বলে একটা ক্যাম্পেইন করেছি, যেখানে পথ কুকুরদের জন্য স্টেরিলাইজেশন এবং ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করা হয়। আমি পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করেছি, সেখানে সাবমার্সাল থেকে শুরু করে ওয়াটার ট্যাঙ্ক থেকে শুরু করে আমি সমস্ত এলাকাগুলোর, কলোনি এলাকাগুলোয় আমি জলের ব্যবস্থা করেছি। আমি এইটুকুটা করতে পেরেছি 1.5 বছরে। এটা হয়তো খুবই কম, কিন্তু আমি মানুষের কাছে এটাই বলবো যে আপনারা যে মানে ভরসাটা আমার উপরে দেখিয়েছেন গত 1.5 বছরে, যে আগ্রহটা দেখিয়েছেন, যে আমাকে কাজ করার যে সহযোগিতাটা আমার সাথে করেছেন, যদি সেইটুকু বিশ্বাস আপনাদের আমার উপরে থাকে যে না, মেয়েটা চেষ্টা করেছে, 1.5 বছরে হয়তো সব কাজটা করতে পারিনি, আরো অনেক কাজ বাকি আছে, আমি সবটা কমপ্লিট করতে পারিনি 1.5 বছরে, সেই
মেয়েটা চেষ্টা করেছে এই 1.5 বছরে। যদি আপনাদের এইটুকুটা মনে হয়ে থাকে তাহলে করজোড়ে আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইবো যে আপনারা বিশ্বাসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রাখুন, আমার উপরে সেই ভরসাটা রাখুন। যদি আমি 1.5 বছরে একটু কাজও করে থাকি, আগামী 5 বছর সমস্ত কাজ যা যা প্রয়োজনীয়, যা যা আমার অসম্পূর্ণ কাজ আছে সেই সবটা আমি শেষ করব, আপনাদের কথা দিচ্ছি। আপনাদের কখনো মনে হয়েছে যে আমি কেন ঘরের মেয়ে হতে চাই বলেছি? আমি প্রথমে যখন 2024-এ এসেছিলাম আমি বলেছিলাম যে আমাকে ঘরের মেয়ে করে তুলুন, কারণ আমরা আমাদের পরিবারের লোকের ওপরে, আমার মা হোক, ভাই হোক, বাবা হোক, যেই হোক, আমরা পরিবারের লোকের ওপরে জোর খাটাতে পারি, একটা অধিকার বোধ তাদের উপরে আমরা খাটাতে পারি। আমি আমার মাকে বলতে পারি, এই মা তুমি কিন্তু তোমার কাজটা পরে করবে, আগে আমার কাজটা করে দাও। বা আমি আমার ভাইকে বলতে পারি, এই ভাই তুই তোর কাজটা পরের দিনকে করবি, আগে আমার এই কাজটা করে দে, তো আমার কাজটা বেশি প্রয়োজন। করতে পারি তো, জোর খাটাতে পারি তো পরিবারের লোকের উপরে। সেই জন্যেই আমি আপনাদের ঘরের মেয়ে হতে চেয়েছিলাম, যাতে আপনারা সেই অধিকার বোধ থেকে সেই জোরটা খাটিয়ে আমাকে দিয়ে আপনাদের যা যা প্রয়োজনীয় কাজ আপনারা করিয়ে নিতে পারেন। অবশ্যই একটা এমএলএ বা একটা এমপি বা একজন কাউন্সিলর বা একজন জনপ্রতিনিধির একটা চেয়ারের একটা ব্যাপার থাকে। আমি চেয়েছিলাম সেই বাঁধনটাও যেন না থাকে, সেই ব্যারিয়ারটাও যেন আমাদের মধ্যে না থাকে। আপনারা যেমন আপনাদের ঘরের মেয়েকে, ঘরের পরিবারের মানুষকে জোর খাটান, ঠিক তেমন ভাবে আপনারা আমাকে দিয়ে আপনাদের কাজটা করিয়ে নিই। আমি এইটুকুই চেয়েছিলাম, সেই জন্যই আমি বলেছিলাম যে ঘরের মেয়ে করে তুলুন আমাকে। আমি আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, যে আপনারাই ঠিক করুন, আমি বিচারটা আপনাদের হাতে তুলে দিচ্ছি, যে আপনারা কাকে জনপ্রতিনিধি হিসেবে, কেমন মানুষ আপনারা চান? আপনারা এমন জনপ্রতিনিধি চান মানে যে ঘরের মেয়ে হতে চাইছে, মেয়ে হয়ে ঘরের মেয়ে হিসেবে, বোন হিসেবে আপনাদের কাজগুলো করে দিতে চাইছে, নাকি আপনারা এমন জনপ্রতিনিধি চান যে জনপ্রতিনিধি হওয়ার আগেই হাত গুটোচ্ছে, নিয়ে বলছে মারিনি মারবো? আপনারা বিচার করুন যে আপনারা কেমন জনপ্রতিনিধি চান। আপনারা এমন জনপ্রতিনিধি চান যে আপনাদের ঘরের মেয়ে হয়ে থাকতে চাইছে, না আপনারা এমন জনপ্রতিনিধি চান যে আমাদের বাংলার গর্ব, আমাদের বাংলার গৌরব সৌরভ গাঙ্গুলিকে কিছুদিন আগেই প্রেস মিডিয়ার সামনে নির্লজ্জের মতো দালাল বলছে? সৌরভ গাঙ্গুলি দালাল? সৌরভ গাঙ্গুলি দালাল? একটা বাঙালি হয়ে এই কথা বলতে লজ্জা করে না? আপনারা ঠিক করুন যে আপনারা কেমন জনপ্রতিনিধি চাইছেন। এমন জনপ্রতিনিধি চাইছেন যে আপনাদের ঘরের মেয়ে হয়ে, আপনাদের বোন হিসেবে থেকে আপনাদের কাজ করতে চাইছে, না আপনারা এমন একজন জনপ্রতিনিধি চাইছেন যে জনপ্রতিনিধি হওয়ার আগেই বুক ফুলিয়ে কলার তুলে বলছে, নোবেল জয়ী অমর্ত্য সেনকে বলছে গুড ফর নাথিং? এরা বাঙালি? এরা বাংলাকে ভালোবাসে মনে হয় আপনাদের? দেখুন না, এখন সব মুখ উঠিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসবে। বলছে কি বলছে, মা একবারটি আমাদের সুযোগ দিন, ভালো না লাগলে 5 বছর পর পাল্টে দেবেন। আমি চাই আপনারা তাকে এই প্রশ্নটা করুন যে বাবা এসআইআর চলাকালীন কোথায় ছিলে? মার্কেটে তো দেখতে পাইনি, ছিল তো ওই মমতা আর তৃণমূল কংগ্রেস। আপনাদের কাছে এসে বলছে না, মা আমাকে একবার সুযোগ দিন, নাহলে 5 বছর পর পাল্টে দেবেন। আমি চাই আপনারা এই প্রশ্নটা করুন যে বাবা যখন গ্যাসের সিলিন্ডারটা পাওয়া যাচ্ছিল না, লাইনে দাঁড়াতে হচ্ছিল মানুষজনদের, তখন তোমরা কোথায় ছিলে বাবা? করবেন তো এই প্রশ্নটা? করবেন না? আপনারা দেখেননি এসআইআর এর সময় কেউ এরা ছিল? কোন বিজেপির নেতা, কোন বিজেপির যারা যারা এত বড় বড় নেতারা এখন দিল্লি থেকে রোজ ডেলি প্যাসেঞ্জারি করছে, গুজরাট থেকে, রাজস্থান থেকে, ইউপি থেকে রোজ ডেলি প্যাসেঞ্জারি করছে, বুলডোজার দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, কান গাড়ির কথা বললো রিজু, আপনারা দেখেছেন এদের কাউকে এসআইআর এর সময়? রাত 11টা 12টা পর্যন্ত ক্যাম্পে বসে বসে বিজেপি, তৃণমূল, সিপিআইএম নির্বিশেষে, দল মত নির্বিশেষে প্রত্যেকের ইনুমিনেশন ফর্ম এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফিল আপ করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য সুপ্রিম কোর্ট অব্দি গেছে আপনাদের ভোটাধিকার রক্ষার্থে। এরা বাংলাকে ভালোবাসে না? কি দরকার ছিল এই এসআইআর করার 3 মাস আগে? কেন ইলেকশন কমিশন কি শীত ঘুম দিচ্ছিল? সাপেরা শীত ঘুম দেয়, হাইবারনেশনে ছিল, শীত ঘুম দিচ্ছিল, হঠাৎ মনে পড়লো এসআইআর করতে হবে। করুক এসআইআর, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই 3 মাস আগে একটা ইলেকশন অনগোয়িং স্টেটে 3 মাস আগে হুড়ো তাড়া করে এতগুলো প্রাণ নিয়ে কি খুব প্রয়োজন ছিল এসআইআরটা করার? 6 মাস আগে করা যেত না? 1 বছর আগে করা যেত না? এই প্রশ্নগুলো আপনাদের মাথায় আসেনি? নিশ্চয়ই এসছে, নিশ্চয়ই এসছে। কতগুলো রোহিঙ্গা পাওয়া গেল? ইলেকশন কমিশন বললো, বিজেপি বললো যে এত কোটি রোহিঙ্গা ধরবো, এত কোটি বাংলাদেশি ধরবো, ঘুষপেটিয়া ধরবো।
তো যাদের নামটা এখনো ভোটার লিস্টে উঠলো না, তারা রোহিঙ্গা, তারা ঘুষপেটিয়া, তারা বাংলাদেশি? আপনারাই বিচার করুন। কাদের ক্ষতি হলো? গুজরাটের ক্ষতি হলো, ইউপির ক্ষতি হলো, ইলেকশন কমিশনের ক্ষতি হলো, বিহারের ক্ষতি হলো, হলো এই বাংলার ক্ষতি, হলো আপনার ক্ষতি, হলো আমার ক্ষতি, হলো এই বরানগরবাসীর ক্ষতি। যখন আমি বাড়ি বাড়ি যাচ্ছি, মহিলারা চোখে জল ফেলছে, ইচ্ছা করে বদমাইশি করে মহিলাদের নামগুলো কেটে দিয়েছে। কি বলছে? মহিলাগুলো বলছে যে দিদি, আমি এখানেই জন্মেছি, আমার বাপ ঠাকুরদা এখানেই জন্মেছে, আমার এখানেই পড়াশুনো, এখানেই বিয়ে, এখানেই বাচ্চা হয়েছে, এখানেই সংসার করছি, 2024-এও ভোট দিয়েছি, এইবারে ভোটে নামটা তুললো না দিদি, আমি ভোটটা দিতে চাই, আমি কিভাবে ভোটটা দেব? কি জবাব দেবো আমরা? আছে ইলেকশন কমিশনের কাছে কোনো জবাব আছে? তাদের নেতা বিজেপির কাছে কোনো জবাব আছে? নেই। এই জবাবটা আপনারা দয়া করে 29শে এপ্রিল আরেকবার ভোটের লাইনে দাঁড়িয়ে আপনারা এই জবাবটা দেবেন। আমি আপনাদের কাছে করজোরে এই আবেদন জানাচ্ছি। এই বিজেপি শুধু আপনাদের লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দির লাইনে, কখনো ফোন নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক করার লাইনে, কখনো মূল্য বৃদ্ধি করেছে লাইনে, সমস্ত প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, সবকিছু প্রাইভেটাইজেশন করে দিচ্ছে। আবার কখনো এসআইআর করে আপনাদের লাইনে দাঁড় করিয়েছে, কখনো হিয়ারিং এ আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। আবার আরেকবার আপনাদের অনুরোধ করছি, যদি না আপনাদের আগামীতে ডিটেনশন ক্যাম্পের লাইনে দাঁড়াতে হয়, 29শে এপ্রিল আরেকবার লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে 4 নম্বর বোতাম টিপে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। পারবেন আপনারা বেইমানি করতে এই মহিলাটার সাথে? এই মহিলাটা যে আপনাদের ভোটাধিকার রক্ষার্থে এই বয়সে এইভাবে লড়াই করছে, সুপ্রিম কোর্ট অব্দি চলে গেছে, পারবেন আপনারা বেইমানি করতে? বাংলার মানুষ তো বেইমান নয়, বরানগরের মানুষ তো বেইমান নয়, নিশ্চয়ই আপনারা এর জবাব দেবেন। আর যে বিজেপি নিজের কর্মীদেরকে সুরক্ষা দিতে পারে না, নিজের কর্মীদেরকে মেরে ফেলে মাথা ফাটিয়ে দেয় বাঁশ দিয়ে, পুরনো কর্মীদের, যারা বরানগরের পুরনো কর্মীদের এই বহিরাগত বিজেপিরা এসে তাদের কর্মীদের রক্ষা দিতে পারে না, রক্ষা করতে পারে না, তারা আবার বরানগরবাসীর কি রক্ষা দেবে, কি সুরক্ষা করবে? তা বিজেপির কর্মীদের বলি, যারা কানাঘুষো শুনছো, স্বাস্থ্যসাথীর কার্ডটা আছে তো? কারণ বিজেপির নেতারা তোমাদেরই ফেলে ফেলে মারবে, আর আমরা মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তোমাদের বিনা পয়সায় বিনামূল্যে তোমাদের চিকিৎসা করিয়ে দেবো, এটা কথা দিচ্ছি। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই হচ্ছে মা মাটি মানুষ। সবার কাছে অনুরোধ করছি, আপনারা বিচার করুন, তোমরা বিচার করো। মানুষ বিচক্ষণ, মানুষকে বোকা বানানো যায় না, মানুষ সব দেখছে, তারা জানে কি করতে হবে। দয়া করে বলবো যে মহিলাটা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমস্ত মানুষের পাশে দাঁড়ায়, দয়া করে সেই মহিলার সাথে কেউ বেইমানি করবেন না, মমতা দিদির সাথে কেউ বেইমানি করবেন না। আপনারাই মমতা দিদির শক্তি সবসময় ছিলেন, আগামীতেও থাকবেন, এবং আপনাদের শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে সাহস যোগায়, যেভাবে তিনি লড়াই করেন। এই জনগণ, এই বাংলার জনগণের শক্তি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসাহ দেয়, যেভাবে তিনি মানুষের জন্য লড়াই করেছেন। দেখেছেন সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে? কার জন্য হলো এটা? এটা কার জন্য হলো যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে যে অ্যাডজুডিকেশনে যাদের যাদের নামগুলো ছিল এই লজিক্যাল ডিসক্রিপেন্সি করে সবার নাম তুলতে হবে, যাতে সবাই ভোট দিতে পারে। নিশ্চয়ই আপনারা জানেন যে এই রায়টা কার লড়াইয়ের জন্য হয়েছে? এই মুখ্যমন্ত্রী, এই মহিলার লড়াইয়ের জন্য হয়েছে। দয়া করে এনার সাথে কেউ বেইমানি করবেন না, দয়া করে বাংলাকে বঙ্গাল হতে দেবেন না, দয়া করে বাংলাকে বাংলা হতে দেবেন না। পশ্চিম বাংলা না বঙ্গাল কি বলে জানি না, যে দলের রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে, যেন পাশের বাড়ি পঞ্চুর দোকান, পঞ্চুর দোকানে চা খেতে যায় বঙ্কিম দা, যারা ইস্ট বেঙ্গলকে ইস্ট বেগুন বলে, যারা আরেকটা বলো কি বলেছিল, মোহন বাগানকে মোহন বেগুন বলে, সেই বেগুনের দলকে আপনারা আরেকবার লাইনে দাঁড়িয়ে সেই বেগুনের দলকে আপনারা শায়েস্তা করবেন না? হাত তুলে বলুন, করবেন তো? করবেন তো? যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ
যাচ্ছে, দয়া করে বাংলাকে বহিরাগতদের হাতে তুলে দেবেন না, এই গুন্ডা বাহিনীর হাতে তুলে দেবেন না। বলুন না, আমি যতদিন বিধায়ক হিসেবে ছিলাম এখানে 1.5 বছর, কোনো অশান্তি শুনেছেন আপনারা? কোনো অশান্তি হতে দিয়েছি আমি? মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অশান্তি হতে দিয়েছে? দেখুন, এই বহিরাগতরা বাইরে থেকে এসে ভোটের সময় ভোট চাইতে আসছে এবং এই শান্ত বরানগরকে অশান্ত করছে। দয়া করে এই গুন্ডা বাহিনীদের হাতে এই বরানগর তুলে দেবেন না, এই বাংলাকে তুলে দেবেন না। বিচার আপনাদের হাতে ছাড়লাম। এইটুকুই বলবো যে যদি 1.5 বছর কিছু কাজ করে থাকি, কথা দিচ্ছি আগামী 5 বছর অনেক কাজ করবো, আপনাদের পাশে থাকবো, ঠিক সেই রকম ভাবেই আপনাদের ঘরের মেয়ে হয়ে থাকবো। বিচার আপনাদের হাতে ছাড়লাম। জয় বাংলা।